রাতভর টানা বৃষ্টিতে আজও রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, তীব্র যানজটে স্থবির পুরো ঢাকা, দুর্বিষহ নগর জীবন। রাজশাহীর পদ্মা ঢাকার রাস্তার পানি একই। বাস না চালায় নৌকা চালানোই বেটার। 1 বছর 6 মাস হচ্ছে তারা এই রাস্তা করছে, যদি এটি ঠিক করে না। জলজটের দায় এড়িয়ে গেল ওয়াসা। 5টা নদীর দ্বারা মালার মতো ঢাকা শহর এবং তার ভিতরে 65টা খাল, শিরা উপশিরার মতো। আমরা একে একে এই যে প্রাকৃতিক ড্রেনেজ সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছি। নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিএনডি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেতরে প্রায় 2.5 মাস জলাবদ্ধতা, পানিবন্দী অন্তত 2 লাখ মানুষ। খালের ভরার পানিগুলি আমাদের ঘরে ঢুকে, আর আমরা সারাদিন পানি এসি। এই সমস্যাগুলি বারবার আমরা চেয়ারম্যান মেম্বারের কাছে বলছি, বলা সত্ত্বেও তারা আমাদের প্রতি দৃষ্টিপাত করতেছে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে মিসান জানা চৌধুরী এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শিশু সংবাদ। যমুনা, তিস্তা সহ 16টি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, ডুবে গেছে বগুড়ার সারিয়াকান্দির অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। রংপুরে হার্নিয়া অপারেশনের নামে কিডনি পাচারের অভিযোগ, ক্লিনিকে শিশুর মৃত্যু, নার্স আয়া সহ 6 জন আটক। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে প্রধান 2 রাজনৈতিক দল। আওয়ামী লীগের ট্রাম্প কার্ড সজীব ওয়াজেদ জয়, সশরীরে না হলেও প্রযুক্তির মাধ্যমে মাঠে থাকবেন তারেক রহমান। 3 দিনের সফরে কাল ঢাকা আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, স্বাক্ষর হবে উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি। কম ট্যারিফে কলম্বো বন্দর ব্যবহারের সুযোগ চান বাংলাদেশি ব্যবসায়ীরা। এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বন্দরে ভয়াবহ জাহাজ জট, খালাসের অপেক্ষায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ জাহাজ, ক্ষতির মুখে আমদানিকারক ও ব্যবসায়ীরা। টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় আজও দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। জলজট আর পরিবহন সংকটে চরম দুর্বিষহ সময় পার করছেন রাজধানীবাসী। এ ব্যাপারে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্টদের উদাসীনতাকে দায়ী করলেন ভুক্তভোগীরা। গতকাল ভোর 6টা থেকে আজ দুপুর 12টা পর্যন্ত 107 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিকে রাজধানী জুড়ে সৃষ্ট জলজটের দায় নিতে রাজি নয় ওয়াসা। অবস্থা দেখে বোঝার উপায় নেই এটি রাজপথ নাকি নৌপথ। মূল সড়ক উপচে ফুটপাতে উঠে গেছে পানি, না চলতে পারছে মানুষ, না যানবাহন। দীর্ঘক্ষণ জলাবদ্ধ রাস্তায় দাঁড়িয়ে থেকেও গন্তব্যে যেতে পারছেন না রাজধানীবাসী। সব মিলিয়ে এক ভয়াবহ জলজটে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। রাজশাহী থেকে তো আসলাম, দেখে এসে দেখি তো রাজশাহীর পদ্মা ঢাকার রাস্তার পানি একই। মানে এখানে প্রয়োজনে নৌকাও চালানো যাবে এখন যে অবস্থা দেখছি। মিরপুর 10 নম্বর থেকে এই পর্যন্ত হাইটে হাইটে আসতেছে, তা আমার মনে হয় বাস না চালায় নৌকা চালানোই বেটার। 1 বছর 6 মাস হচ্ছে তারা এই রাস্তা করছে, যদি এটি ঠিক করে না আর ড্রেনেজও ঠিক করে না, এই জন্য পানি যেতে পারে না। রাজধানীর মিরপুর, কাজীপাড়া, ফকিরাপুল, শান্তিনগর, ধানমন্ডি, গ্রিন রোড, পুরান ঢাকা সহ বেশ কয়েকটি এলাকায় দুর্ভোগের প্রায় একই চিত্র। কর্মস্থলমুখী মানুষের পাশাপাশি সাত সকালে এসব এলাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় স্কুলগামী শিক্ষার্থীদের। আমরা স্কুলে যেতে পারি না সঠিক সময়ে, পরীক্ষা দিতে পারছি না, এরকম যানবাহনে উঠতে পারছি না। অনেক পানি, এখানে এত খারাপ অবস্থা যে কোথাও দাঁড়ানোর ব্যবস্থা নাই, অফিসের গাড়িতে যে উঠবো সেই ব্যবস্থা নাই। কোনো রাস্তায় আছে পানি, কোনো রাস্তায় আবার ভিআইপিদের জন্য দেওয়া হচ্ছে না, শুধু জাম আর জাম। বর্ষা বাদলের দিন বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। আর বৃষ্টি হলে যে গাড়ি ঘোড়া রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, দিস ইজ নট রাইট। শুধু মূল রাস্তা নয়, পাড়া মহল্লার অলিগলিতেও জমে গেছে পানি। এ কারণে ঘর হতে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে। বন্ধ রয়েছে অনেক দোকানপাটও। প্রায় 8-10 বছর ধরে এরকম অবস্থা, অনেক পানি হয়ে যায়, মানুষ চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে। শহরের পানি নিষ্কাশনের প্রাকৃতিক ড্রেনেজ সিস্টেম নষ্ট হয়ে যাওয়ায় সমস্যা দিন দিন প্রকট হচ্ছে বলে মন্তব্য ঢাকা ওয়াসার। এর চাইতে ভালো ন্যাচারাল ড্রেনেজ পৃথিবীর কোনো রাজধানীতে নেই এবং ছিলও না। এখন হিউম্যান ইন্টারভেনশন
মানুষের কর্মকাণ্ডের দ্বারা আমরা একে একে এই যে প্রাকৃতিক ড্রেনেজ সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছি। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আরো 2-3 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই কয়েকদিন যে বৃষ্টির যে টেন্ডেন্সি ছিল প্রবণতা ছিল ঢাকা শহরে, এবং আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেই সাথে আগামীকাল দেখা যাবে যে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, বৃষ্টির মাত্রা কমে যাবে, তবে বৃষ্টির সম্ভাবনা আছে। বর্ষাকালে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান দুর্ভোগের শিকার মানুষেরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিএনডি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেতরে প্রায় 2.5 মাস ধরে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। ময়লা আবর্জনায় খালগুলো ভরাট হওয়ায় বর্ষা মৌসুমের শুরুতেই এই অবস্থা সৃষ্টি হয়েছে। মানবেতর জীবনযাপন করছেন পানিবন্দী অন্তত 2 লাখ মানুষ। জলাবদ্ধতা নিরসনে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য, আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘরের ভেতরে ঢুকে পড়েছে বৃষ্টির পানি। আসবাবপত্র রক্ষায় পানি নিষ্কাশনের চেষ্টা করছেন বাড়ির কর্তা। বর্ষা মৌসুমের শুরুতেই স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়েছে নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিএনডি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কিছু এলাকা। সদর উপজেলার দক্ষিণ সস্তাপুর, ইস্তাইর, বুড়ির দোকান, লালপুর ও পিলকুনি সহ আশপাশের চিত্র একই রকম। দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনায় খালগুলো ভরাট হয়ে গেছে, তাই বৃষ্টি হলেই পানি জমে সৃষ্টি হয় স্থায়ী জলাবদ্ধতা। হাঁটু সমান পানিতে তলিয়ে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। দুর্ভোগে পড়েন নানা শ্রেণী পেশার মানুষ। বৃষ্টির কারণে খালটা ভরাট হয়ে গেছে, হয়ে রাস্তার তলায় গেছে। ড্রেনের পানি পাড়ায় আমাদের মসজিদে যেতে হয়। খালের ভরার পানিগুলি আমাদের ঘরে ঢুকে, আর আমরা সারাদিন পানি এসি। বাড়িতে পানি উঠে পড়ে, পচা পানির কারণে আমরা স্কুলে যেতে পারি না। স্কুলে ময়লা পানি এই জায়গাটুকুর জন্য 5 টাকা 10 টাকা করে এখান থেকে এইটুক যাইতে হয় মসজিদের সামনে পর্যন্ত। এইটা একটা দীর্ঘদিনের সমস্যা, অথচ নিচে পাকা রাস্তা। এই সমস্যাগুলি বারবার আমরা চেয়ারম্যান মেম্বারের কাছে বলছি, বলা সত্ত্বেও তারা আমাদের প্রতি দৃষ্টিপাত করতেছে না। জলাবদ্ধতা নিরসনে 550 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। 3000 কিউসেক পানি ডেলিভারি দিতে পারলে অত্র এলাকার জনগণের জলাবদ্ধতা দূর করা সম্ভব। আরো 5টি পাম্প হাউস নির্মাণ করার পরিকল্পনা গভর্নমেন্ট হাতে নিয়েছে, যার কার্যক্রম আগামী নভেম্বর মাসের দিকে শুরু হবে এবং 2020 সালের জুন মাসে সেটা শেষ হবে। নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিএনডি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অভ্যন্তরে প্রায় 3.5 লাখ মানুষের বসবাস। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এবার বন্যা পরিস্থিতির খবর। যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে পানি বাড়ায় জামালপুর, সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা সহ 16টি নদ নদীর পানি বাড়ায় উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় নতুন নতুন এলাকাও প্লাবিত হয়েছে। এদিকে সিলেট অঞ্চলে বন্যার পানি কমতে শুরু করলেও দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিলেটে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল কমতে শুরু করায় বন্যার পানি নামতে শুরু করেছে, তবে এখনও ডুবে আছে আঞ্চলিক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক। কুশিয়ারা নদীর পানি কমে আসতে থাকায় এভাবেই ঝুঁকিপূর্ণ অবস্থায় নদীতে নৌকা আর নদীর পাশে সড়কে অটোরিকশা চলতে দেখা যায়। সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় দুর্ভোগের মধ্যে পড়েছে এলাকাবাসী। অনেকদিন পরে রাস্তাঘাটের পানি নামছে, পানি থাকার কারণে রাস্তাঘাট অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারের কাছে আমাদের দাবি অবিলম্বে রাস্তাঘাটের কাজ জানি হয়। ছোট গাড়িগুলা যে আছে মনে করেন যাত্রী নিয়ে খুব সমস্যা, যে খুব রিস্ক। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার 76 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় 6 উপজেলার অন্তত 35টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় সদরের সাথে কয়েকটি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিবন্দী মানুষ গৃহপালিত পশু পাখি নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্রিজে আশ্রয় নিয়েছে। যা চলতেছে যে হাতের সাথে চলতেছে, খুব কষ্টের সাথে দিন কাটাইতেছি। আজ পর্যন্ত কোনো সরকারের কোনো লোক আমার কোনো খবরও নেই, কোনো চেয়ারও খোঁজ করা নেই। প্রত্যেকটা ডাইভিশনে তলাই গেছে গা, আমার কোনো নৌকা নাই, কোনো যানবাহনের চলাফেরা খুব অসুবিধা। ঘরের মধ্যে পানি উঠছে, পিরফেয়ার ঢুললাম, সাপ বিচ্ছু চাই আঙ্গুর ঘরের মধ্যে বাসা বানাইছে, আমরা থাকতে পারি না। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে প্রায় 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় অনেকে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। বন্যা কবলিতদের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ করেছে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস। আমার বাড়ি ঘর সব চলে গেছে, থাকারও সমস্যা, খানদানোর অসুবিধে। বাড়িতে 1 কমল করে পানি, বাচ্চা কাচ্চা নিয়ে থাকা যায় না, রাস্তাতে আসি আছে।
কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমোর সহ 16টি নদ নদীতে পানি বেড়েই চলেছে। 7 উপজেলার 541টি গ্রাম বানের পানিতে ভাসছে। 1.5 লক্ষাধিক পানিবন্দী মানুষ বিশুদ্ধ পানি ও খাবারের অভাবে দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। এছাড়া লালমনিরহাট ও রংপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে দুর্যোগ কবলিত মানুষ। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন, বন্যা কবলিত 13 জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 6.5 লাখ মানুষ। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় মন্ত্রী ত্রাণের অভাব নেই জানিয়ে বন্যা নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান। আগামী 14 জুলাই উত্তরাঞ্চলে বন্যা কবলিত এলাকা সফর করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। প্রতিদিন প্রত্যেক জেলায় ক্ষয়ক্ষতি, ত্রাণ বিতরণ কার্যক্রম, আশ্রয়কেন্দ্রে আশ্রিত মানুষের পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ করে চলেছি। বন্যা পরিস্থিতি 90টি পর্যবেক্ষণ পয়েন্টের মধ্যে 12টি পয়েন্টে পানি বিপদসীমা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 55টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রাণ শক্তির কোনো অভাব নেই। বন্যা নিয়ে রাজনীতি না করে আমি দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাবো, আসুন আমরা বন্যা প্লাবিত মানুষের পাশে দাঁড়িয়ে নিজেদের মানবিক কর্তব্য পালন করি। এদিকে উজানের ঢলে গত কয়েকদিনে বগুড়ার সারিয়াকান্দি নির্মাঞ্চল প্লাবিত হওয়ায় বাড়িঘরের পাশাপাশি তলিয়ে গেছে অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠানের কিছু আসবাবপত্র সরিয়ে নেওয়া গেলেও অধিকাংশই পানিতে তলিয়ে গেছে। বন্যার পানি ওঠায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে প্রতিষ্ঠানগুলোর। অভিভাবকদের অভিযোগ, প্রতি বছরই একই অবস্থা হলেও কোনো পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। শিক্ষা কর্মকর্তা বলছেন, পানি নেমে গেলে দ্রুতই বিদ্যালয়গুলো চালুর ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। 7 দিন আগেও ছাত্রছাত্রীদের বিচরণে কোলাহল মুখর ছিল কামালপুর, ফকিরপাড়া ও করইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বন্যার পানিতে বিদ্যালয়গুলোতে এখন হাঁটু পানি। কোনো বিদ্যালয়ে ঠাঁই নিয়েছে বন্যার্তরা। এ অবস্থায় শিক্ষার্থীরা না পারছে বিদ্যালয়ে যেতে, না পারছে বাড়িতে লেখাপড়া করতে। সামনে পরীক্ষা এবং লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। বন্যার কারণে আমাদের স্কুলে ভালো না হওয়ার কারণে আমরা যেতে পরীক্ষায় কিভাবে ভালো পরীক্ষা দেবো। বিদ্যালয়ে পানি উঠেছে, বাড়ি ঘর ভেঙে গেছে, ক্লাসের মধ্যে এগারো পানি। 3 মাস 4 মাস পানি থাকে, বাচ্চারা স্কুলে যাওয়া পায় না, লেখাপড়া হয় না। আর কতদিন এই অবস্থায় থাকবো? আমরা স্থায়ী একটা স্কুল চাই। প্রতি বছরই বন্যা আর নদী ভাঙ্গনে শুধু শিক্ষার্থীদের লেখাপড়াই ক্ষতি হচ্ছে না, নষ্ট হচ্ছে আসবাবপত্র সহ প্রয়োজনীয় জিনিসপত্র। তাই স্থায়ী ব্যবস্থার দাবি শিক্ষকদের। বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে পরীক্ষা হইতেছে, অথচ আমরা এখন পরীক্ষা নিতে পারতেছি না। যদি আমাদের উঁচু জায়গা ব্যবস্থা করা যায় তাহলে শিক্ষাদানটা ভালো হয় এবং আসবাবপত্রগুলো নষ্ট হয়ে যায় না। অবশ্য শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা পানি নামার সাথে সাথে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাস সহ সব ধরনের পদক্ষেপের আশ্বাস দিলেন। বন্যা নেমে যাওয়ার পর বিদ্যালয়গুলোতে আলাদাভাবে নির্দেশনা দেওয়া হয় বা নির্দেশনা জারি করা হয় যে যেন এই বিশেষ করে আপার প্রাইমারিগুলোতে আমরা এক্সট্রা ক্লাস নেই। 10টি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কিন্তু শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছি। এটা কাছাকাছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আমরা কয়েকটি শিফটের মাধ্যমে নিচ্ছি। আর বাকিগুলোর ক্ষেত্রে নির্দেশ দেওয়া আছে, যখনই পানি চলে যাবে তখন সেই ক্ষেত্রে তাদের যে সিলেবাসের যে অংশটুকু তারা পিছিয়ে পড়লো সেগুলো দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। প্রতি বছরই বগুড়ার সারিয়াকান্দিতে বন্যা আর যমুনার ভাঙনে বিস্তীর্ণ অঞ্চল, শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়। ভিটেহারা হয়ে মানুষগুলো আশ্রয় নেয় অন্য স্থানে। ভাঙ্গাগড়ার এই খেলায় অনেক শিশু ঝরে পড়ে বিদ্যালয় থেকে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। সারা দেশের বন্যা পরিস্থিতির খবর জানতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, আপনার কাছে জানতে চাইব উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির সর্বশেষ কি পরিস্থিতি? আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, গতকাল থেকে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছিল নতুন করে এবং সেটা আজ পর্যন্ত অব্যাহত আছে। তবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যদি উজানের বৃষ্টিপাত কিছুটা কম হয়েছে, যার ফলে পানি গতকালের তুলনায় কিন্তু কিছুটা কম বৃদ্ধি পেয়েছে। তা আমাদের পূর্বাভাস অনুসারে আমরা যারা দেখতে পাচ্ছি আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত পানির বৃদ্ধি অব্যাহত থাকবে যমুনা নদীতে। পরবর্তীতে উজানের বৃষ্টিপাত কিছুটা কমের একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী পূর্বাভাস থাকবে হয়তো পরবর্তীতে পানি বৃদ্ধির হারটা কমে আসবে এবং স্থিতিশীল হবে এবং যা পরবর্তীতে পানি হ্রাস পেতে শুরু হতে পারে।
এছাড়াও যে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি সম্পর্কে আপনারা কি পূর্বাভাস দিচ্ছেন? হ্যাঁ, সিলেটে যেটা কুশিয়ারা এবং সুরমা নদীতে, বিশেষত কুশিয়ারা নদীতে যে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত এখনো হচ্ছে এবং গত 24 ঘন্টা সেটা কিন্তু অনেকটাই কমে আসছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং আমাদের পূর্বাভাস অনুসারে আগামী 24 ঘন্টা পর্যন্ত পানি কুশিয়ারা নদীর পানি হ্রাস অব্যাহত থাকবে। এখন কুশিয়ারার আগে যে 3টা পয়েন্ট বিপদসীমার উপরে ছিল, এখন শুধুমাত্র 2টা পয়েন্ট, একটা অমলশীট এবং আরেকটা শেওলা পয়েন্টে বিপদসীমার উপরে আছে। তা আমরা আশা করছি আগামী 2 দিনে হয়তো সেটাও নেমে যাওয়ার খুব সম্ভাবনা আছে। আমরা যদি গতকালের আমরা রেকর্ডটা দেখি তাহলে আমরা দেখব অমলশীট পয়েন্টে 20 সেন্টিমিটার পানি কমেছে, যার ফলে এখন আমরা বিপদসীমার 43 সেন্টিমিটার উপর দিয়ে দেখতে পাচ্ছি। আমাদের বর্তমান যে পূর্বাভাস আছে সেটা হয়তো আগামী 2 দিনে কুশিয়ারের পানিও বিপদসীমার নিচে নেমে যাওয়ার খুব একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর যে পানি সেটি বিপদসীমার কত সেন্টিমিটার বা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যদি একটু বলতেন? ব্রহ্মপুত্র এবং যমুনা নদী, যেটা আপনার কুড়িগ্রাম থেকে শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চিলমারি, বাহাদুরাবাদ, বগুড়ার সারিয়াকান্দি, সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন পয়েন্টে বিভিন্ন পরিমাণে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা যদি ভ্যালুগুলি বলতে থাকি তাহলে চিলমারিতে 32 সেন্টিমিটার উপর দিয়ে, বাহাদুরাবাদ, জামালপুরের বাহাদুরাবাদে 78 সেন্টিমিটার উপর দিয়ে, বগুড়ার সারিয়াকান্দিতে 55 সেন্টিমিটার এবং যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে 63 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জনাব সাজ্জাদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সারা দেশের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী শুভ খান। চলে যাচ্ছি পরের খবরে। বন্যা এমন এক দুর্যোগ যা ঠেকানোর উপায় নেই, কিন্তু বন্যার পূর্বাভাস দিয়ে সেটি মোকাবিলায় জনগণকে সতর্ক করা সম্ভব। বাংলাদেশ এখন 3 থেকে সর্বোচ্চ 5 দিন আগে বন্যার পূর্বাভাস দিচ্ছে। তবে গত কয়েক বছর ধরে স্যাটেলাইটের তথ্য নিয়ে 8 দিন আগেই পূর্বাভাস দিতে গবেষণা চালাচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন এটির আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য বিশদ পর্যবেক্ষণের প্রয়োজন। আতিকুর রহমান তমালের রিপোর্ট। বন্যা কবলিত জনপদ হিসেবে পৃথিবীর বহু দেশে চেনে বাংলাদেশকে, কিন্তু যে যে কারণে বাংলাদেশে বন্যা হয় সেসবের 90% উৎস উজানের দেশগুলোতে। যেহেতু ভারত উজানের দেশ, সে কারণে অভিন্ন নদীগুলোর পানি প্রবাহের তথ্য নিয়েই বন্যার পূর্বাভাস দেয় বাংলাদেশ। ভারত যদি ভুল করে বা ওয়েবসাইট হালনাগাদ করতে দেরি করে, তার খেসারত দিতে হয় বাংলাদেশকে। সেসব কারণে গত কয়েক বছর ধরেই ভিন্ন উপায় খুঁজছিল বাংলাদেশ। কবছর আগে সেই উপায়ের সন্ধান মেলে বাংলাদেশি বংশোদ্ভূত ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফয়সাল হোসেনের হাত ধরে। তিনি জানাচ্ছেন, নাসার জেসন স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশে বন্যার আগাম পূর্বাভাস দেওয়া সম্ভব। সেক্ষেত্রে পূর্বাভাস দেওয়া যাবে 8 দিন আগেই। স্যাটেলাইটের তথ্য এর মধ্যেই ব্যবহার শুরু করেছে বাংলাদেশ, তবে তা এখনো অনানুষ্ঠানিক পর্যায়ে রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রতে এক্সিস্টিং একটা সিস্টেম আছে, মডেল টডেল, বৃষ্টিপাত সবকিছু নিয়ে ওরা 5 দিন পর্যন্ত করছে। ওটাকে কিন্তু আমরা ব্যবহার করছি, কোথাও আমরা একটু পলিশ করে দিচ্ছি। এই জেসন2 ডেটা দিয়ে আরো 3 দিনের পূর্বাভাসটা আমরা বাড়াই দিতে পারতেছি। প্রথম 2013 সালে পরীক্ষামূলক করি, 15, 16, 17 থেকে FFWC-তে এখন কিন্তু ওরা রান দিয়ে দিয়ে শিখে ফেলছে, এখন সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। যে কোনো একটা নতুন আইডিয়াকে একদম ফুলি পাবলিকের জন্য একদম অফিসিয়াল করে দেওয়ার আগে কয়েক বছর কিন্তু একটু অ্যাসেসমেন্ট করা লাগে। মূলত জেসান নামে স্যাটেলাইটটি অনেক কাজের পাশাপাশি নদী ও সমুদ্রের পানির উচ্চতাও মাপতে পারে। নাসার তৈরি স্যাটেলাইটটির এসব তথ্য পাওয়া যায় বিনামূল্যে। পানি উন্নয়ন বোর্ড বলছে, এসব তথ্যপাত্র ব্যবহারের কার্যকর পদ্ধতি বের করা গেলে উপকৃত হবে বাংলাদেশ। যদি এই রিসার্চে দেখা যায় যে আমরা একটা রিজনেবল একুরেসি আনতে পারি, তাহলে পরবর্তীতে হয়তো রিসার্চটাকে আমরা আরো এক্সটেন্ড করে আরো একুরেসির দিকে যেতে পারবো। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাকে রিয়েল টাইম ডাটার জন্য অন্যের উপরে নির্ভর করা লাগবে না, আমরা এখান থেকে ফোরকাস্ট দিতে পারবো। সেই কারণেই কিন্তু এই রিসার্চটা হাতে নেওয়া হয়েছে। জেসান কিভাবে কাজ করে এবং এটিকে কিভাবে কাজে লাগানো যায় সেই উদ্দেশ্যে আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে পানি উন্নয়ন বোর্ড। রোববার শুরু হওয়া এই কর্মশালা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরো থাকছে, ফরহাদ মজহার নিখোঁজের ঘটনার তথ্য, ছবি ও কল লিস্টের সঙ্গে তার জবানবন্দির কোনো মিল নেই বললেন ডিএমপি কমিশনার। রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে হার্নিয়া অপারেশনের নামে কিডনি পাচারের সময় 2 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ।
স্বজনরা জানান, রোববার হার্নিয়া অপারেশনের জন্য শিশু মৃধাকে নগরের ভিআইপি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে তাকে অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেন চিকিৎসকরা। কিছুক্ষণ পর নার্স এসে স্বজনদের জানান, অপারেশনের সময় মৃধার মৃত্যু হয়েছে। অপারেশনের পরপরই চিকিৎসকরা পালিয়ে গেছেন বলে অভিযোগ স্বজনদের। পরে রক্তাক্ত অবস্থায় মৃধা লাশ উদ্ধার করেন তারা। হার্নিয়া অপারেশনের নামে মৃধার 2টি কিডনি বের করে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তাদের। এদিকে এই ঘটনায় হাসপাতালের এক নার্স ও 2 আয়া সহ 6 জনকে আটক করেছে পুলিশ। ডাক্তার হিরণময় নামে অপারেশন, সার্জিক্যাল অপারেশন ডাক্তার জড়িত এবং এর 2 বছরের বাচ্চাটাকে মিঠাপুকুর থেকে আনা হয়েছিল। তাকে অ্যানেস্থেসিয়া দিয়েছিল ডক্টর বিপ্লব। তারা ওই অপারেশনের পরপরই আর বাচ্চাটার জ্ঞান ফেরে নেই, যার কারণে তারা পলাতক। স্টাফদের 6 জনকে থানা পুলিশ ধরে নিয়ে গেছে। তারা এখন কাস্টডিতে আছে এবং ডাক্তার এবং অপারেশন ডাক্তার 2 জনকেই এখন পাওয়া যায়নি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারিত সময় এখনো প্রায় 1.5 বছর বাকি। তবে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী কথাবার্তা আলোচিত হতে শুরু করেছে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি এর মধ্যেই চূড়ান্ত করেছে 16 সদস্যের মনোনয়ন বোর্ড। তবে পিছিয়ে নেই ক্ষমতাসীন আওয়ামী লীগও। মনোনয়ন চূড়ান্ত করতে গঠন করেছে 17 সদস্যের কমিটি। নির্বাচনে জিততে আওয়ামী লীগের ট্রাম্প কার্ড হিসেবে সশরীরে মাঠে থাকবেন সজীব ওয়াজেদ জয়। সেদিক দিয়ে বিএনপি তারেক রহমান আইনি বাধ্যবাধকতায় সশরীরে না থাকতে পারলেও প্রযুক্তির মাধ্যমে নির্বাচনী মাঠে থাকবেন বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। মাহমুদ রাকিবের রিপোর্টে দেখুন বিস্তারিত। সংবিধান অনুযায়ী 2018 সালের নভেম্বর থেকে 2019 সালের জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। নির্বাচনের বেশ কিছু সময় বাকি থাকলেও এ নিয়ে ইতিমধ্যেই সরব হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। 2019 সালে নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে ভিতরে ভিতরে পুরোপুরি প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপিও। এক নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। দল দুটির নীতি নির্ধারকরা জানিয়েছেন, দলীয় প্রধানকে সভাপতি করে মনোনয়ন চূড়ান্ত করতে ইতিমধ্যে গঠন করা হয়েছে মনোনয়ন বোর্ড। মনোনয়নের ক্ষেত্রে আওয়ামী লীগ গুরুত্ব দিচ্ছে তৃণমূলে জনপ্রিয়তা ও স্বচ্ছ ইমেজকে। তবে বিএনপি সবের পাশাপাশি প্রাধান্য দিচ্ছে বিগত দিনের আন্দোলন সংগ্রামের ভূমিকাকে। বিএনপির মনোনয়ন কমিটি হচ্ছে মূলত স্ট্যান্ডিং কমিটি, যারা সদস্য তারা, এবং এটা সভাপতিত্ব করেন মাননীয় চেয়ারপারসন। পার্লামেন্টারি বোর্ডের 17 জন সদস্য আছেন। আমাদের মাননীয় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাদের প্রেসিডেন্টের বেশ কিছু সদস্য আছেন। গত 1 বছরের মধ্যে প্রায় 3 থেকে 4 বার কিন্তু এই পার্লামেন্টারি বোর্ড বসছে। নির্বাচন যখন আরো ঘনিয়ে আসবে তখন মনোনয়নের ব্যাপারটা উঠে আসবে এবং ফাইনাল করা হবে। আন্দোলন সংগ্রামে তাদের যে অবদান, মেধা, সেগুলো বিচার বিবেচনায় আসবে। কোনো এলাকায় সংখ্যা বেশি হবে, কোনো এলাকায় সংখ্যা কম হবে, এটা তো এলাকার উপরে। তৃণমূল থেকে সাধারণত আমাদের 3টা নাম আসে। সেই 3টা নামের উপর ভিত্তি করে যাচাই বাছাই করে আমাদের পার্লামেন্টারি বোর্ড 3 থেকে 1 জনকে মনোনয়ন দেয়। এলাকাতে প্রার্থী কি ধরনের কাজ করেছে, দলের প্রতি আনুগত্য, এগুলোর উপর ভিত্তি করেই মনোনয়ন দেওয়া হয়। আগামী নির্বাচনে 2 দলই তরুণ নেতৃত্বকে মনোনয়ন দেওয়ার পাশাপাশি তরুণ ভোটারদের কাছে টানতে কাজে লাগাতে চান সজীব ওয়াজেদ জয় ও তারেক রহমানের জনপ্রিয়তাকে। এছাড়া নির্বাচনে এই দুজনই নিজ নিজ দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও আভাস দিয়েছেন নীতি নির্ধারকরা। আগামী নির্বাচনে তরুণদের মধ্য থেকে মনোনয়ন দেওয়া হবে। সজীব ওয়াজেদ জয়, আমি বিশ্বাস করি আগামী নির্বাচনেও তিনি এসে সহায়তা করবেন, হয়তো অংশগ্রহণ করতে পারেন। তারেক রহমান সাহেব তো নতুন করে রাজনীতিতে আসছেন না, ওনার সাথে তৃণমূলের আত্মার সম্পর্ক আছে। তারেক রহমান সাহেবের ভূমিকা এখানে তো গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাদের নেতৃত্বের মধ্যে অনেক তরুণ নেতৃত্ব উঠে এসছে। সাংসদদের এই ভবনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর টানা 3য়বারের মতো আওয়ামী লীগ নাকি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি আসবে তা এখনই বলা কঠিন। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই সংসদ ভবন সরকারি দল ও বিরোধী দলের যৌক্তিক আলোচনায় ফের মুখর হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট সকলেরই। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বিএনপির সাথে সংলাপের কোনো সুযোগ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিকভাবে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে রাজধানী রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় কথা বলেন খাদ্যমন্ত্রী। এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, ফরহাদ মজহার উদ্ধার হওয়ায় বিএনপি নেতারা হতাশ হয়েছেন। তবে ফরহাদ মজহারের
নিখোঁজ হওয়ার পর বিএনপি যেভাবে আপনার এটা নিয়ে ইস্যু তৈরি করার চেষ্টা করলো, 18 ঘন্টা পর যখন ফরহাদ মাজার উদ্ধার হয়ে গেল, তখন বিএনপি প্রচন্ড হতাশ হয়ে গেল। আর এখন যেগুলো পত্রপত্রিকায় দেখছি, এগুলো বলতে আমার লজ্জা লাগছে। কোন রকম সুযোগ নাই আলোচনার, কোন রকম সংলাপে আলোচনার, কম্প্রোমাইজের কোন পথ খোলা নাই। আমরা সংবিধানের থেকে সংবিধান সম্মত পন্থায় নির্বাচন হবে, এর চেয়ে এক চুল ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নাই। আপনাদের যে কর্মকাণ্ড, অতীত কর্মকাণ্ড, আগুন সন্ত্রাস, মানুষকে পুড়িয়ে মারা, এই ঘটনা, যেই ঘটনাগুলো আপনারা অতীতে ঘটিয়েছেন, বিএনপি নামক দলটিকে একটি সন্ত্রাসী দলে যেভাবে পরিণত করেছেন, তার খেসারত আপনাদেরকে দিতেই হবে। আপনারা আদালতে দৌড়াচ্ছেন, আইন আপনাদের তাড়া করছে, মামলা আপনাদের তাড়া করছে, এটা আপনাদের কৃতকর্মের ফল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আলভারো দে সালোস গিমেনেজের আসকারেট। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে স্পেনের বিনিয়োগের জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী। স্পেনের রাষ্ট্রদূত দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক উল্লেখ করে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রধান তথ্য কমিশনারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কমিশনের 2016 সালের বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী সাধারণ নাগরিকদের কাছে ভোগান্তি ছাড়া তথ্য পৌঁছে দিতে তথ্য প্রাপ্তি সহজীকরণ করার পরামর্শ দেন। 3 দিনের সফরে কাল ঢাকা আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা। এই সফরে বাংলাদেশ শ্রীলঙ্কা উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি সই হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন সচিব। ব্যবসায়ীরা বলছেন, কম ট্যারিফে কলম্বো বন্দর ব্যবহারের সুযোগ পেলে লাভবান হবেন তারা। তবে বর্তমানে কলম্বো বন্দরে যাওয়ার উপযোগী দেশি কোনো কোস্টাল জাহাজ না থাকায় এই চুক্তির সুফল পাওয়া নিয়ে সংশয় রয়েছে নৌ যোগাযোগ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। গভীর সমুদ্রবন্দর থাকায় ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি ও আমদানির ক্ষেত্রে সিঙ্গাপুরের পাশাপাশি শ্রীলঙ্কার কলম্বো বন্দর ব্যবহার করে আসছে বাংলাদেশ। এই রুটে দেশীয় প্রতিষ্ঠানের কোনো কন্টেনার জাহাজ না থাকায় চট্টগ্রাম কলম্বো ফিডার সার্ভিস চালায় বিদেশি বিভিন্ন শিপিং লাইন। এই অবস্থায় যৌথ উদ্যোগে ফিডার সার্ভিস চালুর লক্ষ্যে শ্রীলঙ্কার শিলং শিপিং কর্পোরেশনের সাথে এমওইউ সই করতে যাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। শ্রীলঙ্কান প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকালে দুদেশের বন্দর ব্যবহারে বাড়তি সুবিধা পেতে কোস্টাল শিপিং চুক্তিও সই হবে। দুইটাই সরকারি সংস্থা চুক্তির কারণে দুই দেশই আমরা প্রায়োরিটি বার্ডিং পাবো। এখানে আমাদের টেরিফ তারা কমাবে কিছু, আমাদের ক্যাডেটদেরকে এখানে চাকরির সুযোগ হবে আমাদের শ্রীলঙ্কান জাহাজে, এবং আমরা ওই যে চুক্তিটা করবো সেই চুক্তির মধ্যে নিজস্ব এবং চার্টার করা জাহাজে ইউজ করা যাবে। একটা চুক্তি হবে আমাদের কোস্টাল শিপিং এগ্রিমেন্ট, তাদের সাথে কোনো চুক্তি না থাকার কারণে আমাদের মালামাল দীর্ঘ সময় তাদের বন্দরে পড়ে থাকে। এই চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখলেও বর্তমান প্রেক্ষাপটে এর সুফল পেতে সময় লাগবে বলে মনে করেন নৌ যোগাযোগ বিশেষজ্ঞরা। আমাদের এখান থেকে যদি জাহাজ ফিডার জাহাজগুলো সেই সুযোগ সুবিধাগুলো পায় তাতে ভালো, কিন্তু ভারতের মতো যেরকম কোস্টাল শিপিং এগ্রিমেন্ট আছে যে বাংলাদেশের আভ্যন্তরীণে, ফর এক্সাম্পল পানগা পর্যন্ত জাহাজ আসতে পারে, পানগা থেকে যেতে পারে, কিন্তু শ্রীলঙ্কার ক্ষেত্রে সেটা সম্ভব হবে না। বাংলাদেশি মালিকানার জাহাজ যেগুলো আছে ওগুলো কন্টেনার জাহাজ কিছু নাই, ম্যাক্সিমাম আপনার বাল্ক ক্যারিয়ার। কম খরচে বন্দর ব্যবহার এবং শ্রীলঙ্কা থেকে কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা পেলে বাংলাদেশ লাভবান হবে বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। যে পোর্ট যত সার্ভিস কম নেবে তত কস্ট অফ প্রোডাকশন আমাদের কমবে। সেই জন্য কিভাবে তাদের সাথে নেগোসিয়েশন করতে পারি, কত কমে নেগোসিয়েশন করতে পারি, এটা হলো আমাদের জন্য বেনিফিট। আর একটা হলো তারা টেকনিক্যাল সাপোর্ট দিতে পারে আমাদেরকে। বৃহস্পতিবার 3 দিনের সফরে বাংলাদেশে আসছেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা। এ সফরে জাহাজ চলাচল চুক্তি ছাড়াও দুদেশের অর্থনৈতিক উন্নয়নে, বাণিজ্য, কৃষি, শিক্ষা, কারিগরি সহযোগিতা সহ আরো কয়েকটি চুক্তি ও এমওইউ সই হওয়ার কথা রয়েছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড়, প্রবল বর্ষণের মতো প্রাকৃতিক দুর্যোগে চট্টগ্রাম বন্দরে ভয়াবহ জাহাজ জট দেখা দিয়েছে।
স্বাভাবিক সময়ে বন্দরে এবং বন্দরের বহির্নোঙরে 70 থেকে 80টি জাহাজের অবস্থান থাকলেও বর্তমানে জাহাজ রয়েছে 126টি। এর মধ্যে 100টি জাহাজ বহির্নোঙরে পণ্য খালাস এবং 25টি জাহাজ বন্দরের প্রধান জেটিতে বার্থিং নেয়ার অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় জাহাজের গড় অবস্থান সময় বাড়তে থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি আমদানিকারক সহ ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মে মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড় মোরা দিয়ে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছিল। জুলাইয়ের মাঝামাঝি চলে আসলো, এখনো তা শেষ হয়নি। এর মাঝে নিম্নচাপ যেমন রয়েছে তেমনি মৌসুমী বায়ুর প্রভাবে ছিল টানা বর্ষণ। এতে বাধাগ্রস্ত হয়েছে দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রামের স্বাভাবিক কাজ। বৃষ্টি শুরু হলে কিংবা সাগর উত্তাল হলেই জাহাজ থেকে পণ্য লোড আনলোড বন্ধ রাখায় দেখা দেয় ভয়াবহ জাহাজ জটের। দৈনিক 10 থেকে 12,000 ডলার করে গুনতে হচ্ছে প্রত্যেক জাহাজের এগেইনস্টে। তারপর টার্ন মিস করছে তারা, অর্থাৎ মাসে যদি 3টা ট্রিপ মিনিমাম করতো সেই জায়গায় এখন 1টা বা 1.5টা ট্রিপের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকের বেতনটা তো ঠিক মতো দেওয়া লাগতেছে, কিন্তু জাহাজের ট্রিপ হচ্ছে না, বৃষ্টির জন্য আনলোড হচ্ছে না, আউটার আবার বৃষ্টির জন্য লোড দেওয়া যাচ্ছে না। স্বাভাবিক নিয়ম অনুযায়ী পণ্য নিয়ে আসা জাহাজ 72 ঘন্টার মধ্যে পণ্য খালাস করে বন্দর ছেড়ে যাওয়ার কথা, কিন্তু বর্তমানে জাহাজ জটের কারণে তাদের সিরিয়াল পেতে লেগে যাচ্ছে কয়েকদিন। মাদার ভেসেল থেকে লোডিং আনলোডিং এবং লাইটার ভেসেল সব মিলে যে একটা ডিমান্ড, সাপ্লাই এবং ডেলিভারি, তিনটার মধ্যে যে সমন্বয়, সেই সমন্বয়টা এখন নাই। আমদানিকারকরা যদি সঠিক সময়ে পণ্য না পায় তাহলে তার একটা বিশাল দায়ভার কিন্তু আমাদের উপর চাপানোর চেষ্টা করে। এই ক্ষেত্রে আমরা বন্দরকে নানাভাবে ইনসিস্ট করছি যাতে করে দ্রুত আপনার পণ্যগুলো খালাস হয়। গভীরতার সংকটের কারণে অনেক জাহাজকে বন্দরে জেটির পরিবর্তে বহির্নোঙরে লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাস করতে হয়। এই অবস্থায় লাইটার জাহাজের পাশাপাশি জেটির সংখ্যা বাড়ানোর তাগিদ দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। লাইটার জেটি বিভিন্ন জায়গায় আছে, অন্যান্য দেশের বিভিন্ন জায়গায় যে জেটিগুলো আছে সেখানে তো তারা নিয়ে যাচ্ছে, কিন্তু চট্টগ্রাম অঞ্চলে যেমন সদরঘাটে আমাদের একটি মামলা মোকদ্দমায় ছিল, যেটি আমরা বলছি যে খুব সহসায় চালু করব। ওয়াটার ট্রান্সপোর্ট সেলের তথ্য অনুযায়ী গত 2 মাসের প্রাকৃতিক দুর্যোগে অন্তত 4টি লাইটারের জাহাজ পণ্যসহ সাগরে ডুবে গেছে এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 5টির বেশি জাহাজ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময়ে আরো থাকছে জাতীয় দলের কিছু ক্রিকেটারের অনৈতিক কাজে বারবার বিব্রত বিসিবি, সহজে তারকা খ্যাতি পাওয়ারাই জড়াচ্ছে নানা অপকর্মে, সঠিক কাউন্সেলিং এর পরামর্শ। আদালতে ফরহাদ মজহারের জবানবন্দির সঙ্গে তদন্তে পাওয়া তথ্যের গরমিল রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ফরহাদ মজহার নিখোঁজের ঘটনার তদন্তে প্রাপ্ত তথ্য, ছবি, ভিডিও ও কল লিস্ট পর্যালোচনা করে তার বক্তব্যের সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। সকালে ডিএমপি হেডকোয়ার্টারে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই অপহরণ নিয়ে অত্যন্ত রহস্য তৈরি হয়েছে, কারণ ফরহাদ মজহার যে বক্তব্য দিয়েছেন বিজ্ঞ আদালতে কার্যবিধির 164 ধারায়, সেটি তদন্ত করতে গিয়ে আমরা যে ভিডিও ফুটেজ পেয়েছি, সিসিটিভি ফুটেজ পেয়েছি, কল লিস্ট পেয়েছি, বস্তুগত সাক্ষ্য প্রমাণ যেটা পেয়েছি, তার সাথে ওনার বক্তব্যের টোটালি কোনো মিল নেই। ইসলামের ভুল ব্যাখ্যায় যাতে জঙ্গিবাদের বিস্তার ঘটতে না পারে সেজন্য মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের জাতীয় প্রতিযোগিতা উদ্বোধন করে একথা বলেন তিনি। এ সময় জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তিনি। সেই জঙ্গিবাদ হয়েছে ইসলামের নামে, এর ফলাফলটা কি? ফলাফলটা হলো আমার দেশকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করা, দেশের উন্নয়ন বন্ধ করে দেওয়া, আর ইসলামকে হেয় প্রতিপন্ন করা। আমরা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতেছি আমাদের ছেলেমেয়েদের রক্ষার জন্য, শিক্ষককে রক্ষার জন্য। সমস্ত গার্জিয়ানদেরকে, বাবা মা সবাইকে যুক্ত করতে হবে, এলাকাবাসীকে যুক্ত হবে। আলেমরা এইখানে দাঁড়ায় সবাই বলে গেছেন যে এইটা ইসলাম কোনো অনুমোদন করে না, যার জন্য এই বিষয়টা আপনারা গুরুত্ব দিয়ে বলতে হবে এবং সবাইকে। 3 দিনেও যশোরে হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতককে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পুলিশ বলছে শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া 2টি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখনও সন্তানের সন্ধান না পাওয়ায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে মা রূপালী খাতুনের। পাগলপ্রায় বাবা সাইদুল ইসলামও। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক মমতাজ নামে এক নারীকে
3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া শিশুটিকে উদ্ধারে 2টি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত শনিবার রাতে যশোর সদর হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন সদরের রূপদিয়া এলাকার রূপালী খাতুন। পরের দিন অজ্ঞাত এক নারী শিশুটিকে চুরি করে নিয়ে যায়। আমার বাচ্চা যেখান থেকেই হোক সবাই মিলে আর সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি যে আমার বাচ্চা যেখানতে হোক খুঁজে এনে আমার বুকে দিতে। তো আমার সরকারের কাছে একটাই দাবি, আমার বাচ্চা আমার বুকে ফিরিয়ে দিক। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা আসামিকে পেয়ে যাবো, আমাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবো। এবং একই সাথে আমরা স্থানীয় লোকাল যে র্যাব ক্যাম্প আছে তাদেরকে আমরা জানিয়েছি বাচ্চা উদ্ধারের ব্যাপারে আমাদের সাহায্য করবে এবং পুলিশ এবং র্যাব মিলে চেষ্টা করতেছে বাচ্চাটিকে উদ্ধার করার জন্য। সব মিলিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করার ফলে আমরা আশা প্রকাশ করছি যে আসল আসামি ধরা পড়বে। একটি মানবিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানিয়ে অক্টোবর মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন জাতীয় কমিটি। কমিটির আহ্বায়ক এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী রাজধানীর পুরনো পল্টনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির আরেক সদস্য ভাষা সৈনিক আহমেদ রফিক। বক্তারা বলেন, অক্টোবর বিপ্লব শুধু রুশ বা সোভিয়েত ইউনিয়নের নয়, মানবজাতির ইতিহাসে তা একটি প্রেরণার ঘটনা। এই বিপ্লব বুঝিয়ে দিল যে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম শর্ত হচ্ছে দার্শনিক ইহজাগতিকতা ও রাজনৈতিক ধর্মনিরপেক্ষতা। মানুষকে শেখালো যে গণতন্ত্র কখনোই গণতান্ত্রিক হবে না যদি না নাগরিকদের ভেতর অধিকার ও সুযোগের সাম্য থাকে। দেশের বাইরের খবর। জম্মু কাশ্মীরের অমরনাথে তীর্থযাত্রীদের বাসে সন্ত্রাসী হামলায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে উপত্যকা জুড়ে সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। বুধবার ভোরে রাজ্যের বুরগান জেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে 3 অস্ত্রধারী নিহত হয়েছে। এদিকে অমরনাথে সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। জম্মু কাশ্মীরে তীর্থযাত্রীদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও জম্মু কাশ্মীরে শত শত মানুষ কর্মসূচিতে যোগ দিয়ে সন্ত্রাস বিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করে। হামলায় পাকিস্তানি জঙ্গিদের দায়ী করে দ্রুত তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। আমরা মনে করি অমরনাথের হামলা পাকিস্তানি জঙ্গিদের কাজ, কারণ তারা এর আগেও এমন কাণ্ড ঘটিয়েছে। কাশ্মীরের কোথাও এখন আর নিরাপদ নেই, এর একটা বিহিত হওয়া দরকার। কাশ্মীর সরকারের বিরুদ্ধেই এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। তারা কাশ্মীরিদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার কারণেই সাধারণ মানুষ একের পর এক হামলার শিকার হচ্ছে। এদিকে অমরনাথে হামলার জন্য গোয়েন্দা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করেছে ভারতের বিরোধী দলগুলো। সোমবার রাতের হামলায় নিহত 7 তীর্থযাত্রীর কফিনে মঙ্গলবার ফুল দিয়ে শ্রদ্ধা জানান জম্মু কাশ্মীরের গভর্নর নারায়ণদার নাথ ভোরা। পরে গার্ড অফ অনার জানানোর মধ্য দিয়ে তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এই ঘটনায় পুরো জাতি ব্যথিত বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। অমরনাথ মন্দির আমাদের ঐতিহাসিক ঐতিহ্যের অংশ। জম্মু কাশ্মীরে বিভিন্ন সংস্কৃতির মানুষের একসঙ্গে বসবাসের রীতি আমাদের জন্য গর্বের। আজ আমাদের গর্ব ও ঐতিহ্যের উপর জঙ্গিরা আঘাত এনেছে। সবার একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভারতীয় নিরাপত্তা বাহিনী এরই মধ্যে হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি দল লস্কর ই তৈয়বাকে দায়ী করেছে। প্রায় 2 বছর আগে পাকিস্তান থেকে কাশ্মীরে প্রবেশ করা লস্কর কমান্ডার আবু ইসমাইল এই হামলার মূল পরিকল্পনাকারী বলে প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানিয়েছে গোয়েন্দা বাহিনী। এ অবস্থায় জম্মু কাশ্মীর জুড়ে তল্লাশি অভিযান জোরদার করেছে ভারতীয় সেনাবাহিনী। এরই অংশ হিসেবে বুধবার ভোরের দিকে জম্মুর বুরগাম জেলায় কয়েকজন অস্ত্রধারীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। দীর্ঘ সময়ের অভিযানে 3 সন্ত্রাসী নিহত হয় বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এদিকে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ সোমবার রাতে অমরনাথে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে। তীর্থযাত্রীদের ওপর এই হামলাকে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা উল্লেখ করে এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বিশ্বমঞ্চে বহুবার ক্রিকেটের হাত ধরে উড়েছে লাল সবুজের পতাকা। জাতীয় দলের 11 ক্রিকেটার বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করেন 16 কোটি বাঙালির। কিন্তু সাম্প্রতিক সময়ে জাতীয় দলের কিছু সদস্যের অনৈতিক কাজে বিব্রত বিসিবি। সমাজবিজ্ঞানী ও মনোবিজ্ঞানীরা বলছেন, নৈতিক, সামাজিক ও মানসিক স্থলনের কারণে স্বল্প সময়ে তারকা খ্যাতি পাওয়া ব্যক্তিরা জড়াচ্ছেন এমন কর্মকাণ্ডে।
এজন্য প্রয়োজন সঠিক কাউন্সেলিং। অবশ্য বরাবরের মতো এসব বিষয়ে শক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস বিসিবির। 16 কোটি বাঙালির আবেগের একটা বড় জায়গায় রয়েছে ক্রিকেট। দলমত ধর্মবর্ণ নির্বিশেষে টাইগারদের বিজয়ে উল্লসিত হয় গোটা জাতি। এই 11 ক্রিকেটার বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করেন 16 কোটি বাঙালির, কিন্তু তারা যখন কোনো অপকর্মে জড়ায় তখন বিব্রত হয় জাতি। গেল কয়েক মাসে নারী নির্যাতন, শিশু নির্যাতন সহ নানা অভিযোগে এদেশের ক্রিকেটাররা শিরোনাম হয়েছে দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে। আর এসব নেতিবাচক খবরে হতাশ ভক্ত সমর্থকরা। আমাদের যে আস্থার যে জায়গা, ওই জায়গাটাতে তারা কুঠারাঘাত করে। অবশ্যই তাদেরকে তাদের ব্যক্তিগত জীবন নিয়েও সচেতন হওয়া উচিত, কারণ তারা শুধুমাত্র একজন ক্রিকেটারই না, তারা সারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। বাংলাদেশের কিছু ক্রিকেটার অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত। আমি কখনো এটাকে একজন সাধারণ মানুষ হিসেবে, একজন ক্রিকেট প্রেমী হিসেবে কখনো এটাকে সাপোর্ট করি না। সম্প্রতি বিভিন্ন ঘটনায় দেখা গেছে স্বল্প সময়ে তারকা খ্যাতি পাওয়া ক্রিকেটাররা ফাঁদে পা দিয়ে জড়াচ্ছেন এমন গর্হিত কাজে। বিশ্লেষকরা এটিকে ব্যাপকভাবে সামাজিক ব্যাধি হিসেবে দেখছেন। পারিবারিক শিক্ষার অভাব, নৈতিক ও মানসিক স্থলনের কারণে এমন অপরাধে জড়াচ্ছেন তারা। যে কোনো পেশার শীর্ষস্থানীয় লোক থাকে যারা রোল মডেল হিসেবে কাজ করে, তেমনি তারা যদি কোনো রকমের অসামাজিক অনৈতিক কাজ করে তাহলে এটা কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। আমরা আমাদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম বোধ দ্বারা পরিচালিত নই, ন্যূনতম মনুষ্যত্ববোধ দ্বারা, মানবতাবাদ দ্বারা পরিচালিত নয়। ক্রিকেটারদের এমন আচরণ রোধে বিসিবিকে আরো কঠোর হওয়ার পাশাপাশি কাউন্সিলিং এর পরামর্শ সমাজবিজ্ঞানী ও মনোবিজ্ঞানীর। ওদেরকে যারা নিয়ন্ত্রণ করে তাদের বলে দিতে হবে, তোমরা যদি এখন থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণ না করো তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদেরকে এই জাতীয় পর্যায়ে খেলা থেকে বাদ। বিসিবি এই বয়সে কাউন্সিলিং করে তাদের মৌলিক চরিত্র পাল্টাতে পারবে না। নিয়মের বাইরে গেলে আমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হবে এবং আমাকে শাস্তি ভোগ করতে হবে। বিসিবির শীর্ষকর্তা বরাবরই ক্রিকেটারদের যে কোনো অনৈতিক কর্মকাণ্ডকে কঠোর হস্তে দমনের কথাই পুনর্ব্যক্ত করলেন। আমাদের আন্ডারে যখন হোটেলে থাকে আমরা কিন্তু আগের চেয়ে অনেক কঠোর হয়েছি। আমরা কিন্তু এগুলো দেখছি এবং আমরা কেউ এটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারছি না। আমরা কিন্তু ওদেরকে কোনো সাপোর্ট তো দেওয়া দূরে থাক, ওদের এগেনস্টে অ্যাকশনেই গেছি, এখনো তাই হবে। মাশরাফি, সাকিব, মুশফিক, তামিমদের জয়ে পুরো জাতি আনন্দে ভাসে, তেমনি তাদের নেতিবাচক খবরে ব্যথিত হয় 16 কোটি বাঙালি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। রাতভর টানা বৃষ্টিতে আজও রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, তীব্র যানজটে স্থবির পুরো ঢাকা, দুর্বিষহ নগর জীবন। যমুনা, তিস্তা সহ 16টি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, ডুবে গেছে বগুড়ার সারিয়াকান্দির অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। রংপুরে হার্নিয়া অপারেশনের নামে কিডনি পাচারের অভিযোগ, ক্লিনিকে শিশু মৃত্যু, আটক 6। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে প্রধান দুই রাজনৈতিক দল, আওয়ামী লীগের ট্রাম্প কার্ড সজীব ওয়াজেদ জয়, সশরীরে না হলেও প্রযুক্তির মাধ্যমে মাঠে থাকবেন তারেক রহমান। এবং 3 দিনের সফরে কাল ঢাকা আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। স্বাক্ষর হবে উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি, কম ট্যারিফে কলম্বো বন্দরে ব্যবহারের সুযোগ চান বাংলাদেশি ব্যবসায়ীরা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গেই থাকুন সময়।